স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে আলোচনার বিষয়ে আমরা নির্ধারণ করেছি পোস্টাল ব্যালটে ভোট ও নির্বাচনী উৎসব। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমার পাশে আছেন মাহবুব আলম শাহ, সিনিয়র সহসভাপতি, মালয়েশিয়া শাখা বিএনপি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি। এবং পাশেই আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। 15 লাখের বেশি ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। 260টি আসনে ফলাফল নির্ধারণে প্রভাব ফেলতে পারে বলছেন বিশ্লেষকরা। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা সম্ভাব্য প্রার্থীদের। নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউ এর সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বললেন ডিবি প্রধান। পলাতক ফয়সাল সহ 17 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র। ওয়াশিংটন কারাকাস উত্তেজনা ছড়িয়ে পড়ছে ল্যাটিন আমেরিকা জুড়ে। ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। মাদুরোর পরবর্তী শুনানি 17 মার্চ। এবং আইপিএল সম্প্রচার না করার সরকারি সিদ্ধান্ত সমর্থন বিসিবির। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসির জবাবের অপেক্ষায়। দর্শক, আমরা শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আব্দুল্লাহ মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকের বিষয় আপনি শুনেছেন পোস্টাল ব্যালটে ভোট ও নির্বাচনী উৎসব। এই যে এবারই প্রথম আমরা পোস্টাল ব্যালটে ভোটের কথা শুনলাম, সেটা দেশে এবং বিদেশে যারা যেখানেই থাকেন একটি অ্যাপসের মাধ্যমে সবাই নিবন্ধন করেছেন এবং প্রায় 15,33,000-এরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। তার মধ্যে প্রায় 7 লাখের কিছু বেশি যারা বাংলাদেশে আছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে হয়তো থাকবেন, নিজের এলাকায় ভোট দিতে পারবেন না জন্য তারা পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন, এবং বিদেশেও আছে 7 লাখেরও বেশি। এই যে এবারের এই প্রক্রিয়াটাকে নতুন একটা প্রক্রিয়া কেমন দেখছেন, বা ভোটের মাঠের প্রতিক্রিয়া বা কেমন হতে পারে? এটা তো অবশ্যই এটা প্রশংসনীয় উদ্যোগ, এবং আমরা যে ইনক্লুসিভ একটা বাংলাদেশের কথা বলছি, একটা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই পর্যন্ত, তারও একটা কিন্তু দারুণ রিফ্লেকশন। এবং আমাদের প্রায় 1.5 কোটি মানুষ বাইরে নানানভাবে বসবাস করে বিশ্বের বিভিন্ন দেশে, এবং আমাদের অর্থনীতির একটা বড় অংশ তারা যোগান দেয়। তো এটা প্রথম হচ্ছে একটা ভালো উদ্যোগ বাইরের দিক থেকে দেখতে, যারা বহির্বিশ্বে অবস্থান করছে। এছাড়া আমরা বারবারই দেখেছি যে যখনই এখানে ভোট হয়েছে, ত্রয়োদশ নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি অনেক কর্মকর্তারা তারা দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষকদের একটা অনেক বড় অংশ যারা ভোট পরিচালনায় থাকেন, আনসারদের একটা অংশ থাকে। সব মিলে একটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ। কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হয়তোবা এবার হয়েছে, এবং যতটা আশা করা হয়েছিল পার্টিকুলারলি প্রবাসীদের ক্ষেত্রে সেই পরিমাণ আসলে হয়নি, যেটা আপনি বললেন আপনার উপস্থাপনা, 7,33,642 জন প্রবাসী নিবন্ধন, কিন্তু তার বিপরীতে দেশ থেকেই হচ্ছে যে 7,72,000, এবং জেলের কয়েদিদের যে বিষয়টা, তাদের সংখ্যাটা একেবারেই নগণ্য, এটা 700-750 মাত্র রেজিস্টার্ড হয়েছে। কিন্তু উদ্যোগটা প্রশংসনীয়। কিছু ভুল ত্রুটি যেটা আমি বললাম যে থাকলেও এটা একটা ভালো কাজ হয়েছে যে সবার ভোটাধিকার এখানে প্রয়োগ করতে পারছে। আর যেটা হয়েছে যে এটা কিছু প্রি রিকুইজিট ছিল, আপনি জানেন যে সফটওয়্যারটার কথা আপনি বললেন, সেখানে আপনার ন্যাশনালিটি কার্ড, পাসপোর্টের বৈধতা এবং এটাকে পূরণ করা, সেটা একটা বড় ঘটনা। এবং এই সংখ্যাটা এত নেহায়েত কম হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে এই অভিজ্ঞতাটা যেহেতু পূর্বে ছিল না, বা আগ্রহেরও একটা বিষয় আছে। আর আরেকটা জিনিসকে বাদ দিলে হবে না, যারা ফ্যাসিস্টদের আদর্শে বিশ্বাস করে বা তাদেরকে ভোট দিবে এরকম লোক হয়তো বা উৎসাহ বোধ করেনি, সেটাও একটা নিবন্ধন করেনি বলে মনে করছেন? যেটা আমার একটা ধারণা বলছি আমি আপনাকে, যে সেটা হতে পারে। কিন্তু উদ্যোগটা প্রশংসনীয়। আর এটা কতটুকু ভূমিকা রাখবে, যেহেতু খুবই একটা কম পার্সেন্টেজ, মাত্র 15.5 লাখ ভোটার, কখনো কখনো রাখবে না, সেটা বলা যায় না, যেহেতু কোনো কোনো আসনে ক্লোজ কন্টেস্ট হবে, এবং সেক্ষেত্রে এটা অবশ্যই একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু খুব বেশি ভূমিকা রাখবে সেটি আমি মনে করছি না। কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের জন্য এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিদেশে যারা অবস্থান করছে, জেলখানায় যারা আছে,
তাদের ভোটাধিকারের জন্য অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ, যে আমরা দেরিতে হলেও বিশ্বের বিভিন্ন দেশে এটির প্রচলন রয়েছে। আর 21 তারিখে যেটা যেটা দেখতে চাই, যে যারাই রেজিস্ট্রেশনটা করলেন এই অ্যারাউন্ড 15.5 লাখের মতো বা 15,33,000, 21 তারিখে যখন এটা ওপেন হবে ভোট দেওয়ার সিস্টেমটা, যদি একটা লম্বা সময়ও পাওয়া যাবে, তারা যেন ভোটটা দেন এবং এই সংখ্যাটা যেন আমরা দেখি যে যে পরিমাণে রেজিস্ট্রেশন হয়েছে তার কাছাকাছি বা শতভাগ না হলেও মোটামুটি 80-90% ভোট দিচ্ছেন, তখন এটা একটা গুরুত্ব আরও বেশি তৈরি হবে বলে আমি মনে করি। ভবিষ্যতে এবারে যে ভুলভ্রান্তিগুলো হলো সফটওয়্যার কেন্দ্রিক, এবং আমরা শুনলাম আজকে প্রেস সচিবের বক্তব্য থেকেও যে শেষ মুহূর্তে এসে অনেকে রেজিস্ট্রেশন করতে চেয়েছেন এবং সার্ভার ডাউন হয়েছে। আগের থেকে হয়তো এটা করলে আরো ভালো হতো, কিন্তু উদ্যোগটা প্রশংসনীয়। আস্তে আস্তে আমি মনে করি যে মানুষও এটাতে ধাতস্থ হবে এবং এই সংখ্যাটাও বাড়বে, এবং যে যে উদ্দেশ্যে এটা করা, যে 1.5 কোটি মানুষকে ভোটের সম্পৃক্ত করা আনা এটার মধ্যে, সেটা খুব এবং একটা সময় হয়তো বা যখন এটা 30-40-50 লাখে যাবে, তখন কিন্তু খুব নির্ধারণী ভোট হিসাবে আবির্ভূত হবে প্রবাসীদের এই ভোট বা পোস্টাল ব্যালটের পুরো সিস্টেমটা। কিন্তু তারপর এবার যারা নির্বাচন করছেন, প্রার্থী যারা, তাদের জন্য একটি বাড়তি চাপ হলো কিনা? কারণ তারা তাদের যে নির্বাচনী এলাকায়, সেই এলাকায় শুধু তারা নির্বাচনের প্রচার চালাতেন। এবার যারা দেশের বাইরে আছেন, তাদের এলাকায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের জন্য যারা নির্বাচন করছেন, কিভাবে তাদেরকে এই কয়েকদিনে সেটা নির্ধারণ করা সম্ভব কিনা আমি জানি না, বাট এটা আবার উল্টো করে আমি বলি যে যারা রেজিস্ট্রেশন করলেন কিভাবে কাজ করবে। একটা তো হচ্ছে যে এবার তো আপনার এমনিও পোস্টার নেই, তার মানে অনলাইন প্রচারণার তে আপনাকে থাকতে হবে, এবং এটা একটা আধুনিকীকরণ বলে আমি মনে করি। এবং এটাও ঠিক যে যারা নির্বাচন করছেন, ধরেন আমার রংপুরের কোনো যদি সদর আসন ধরি, আমি কিন্তু চোখ রাখছি যে কি পোস্ট হচ্ছে, কি লিখছে, সেক্ষেত্রে হয়তো একটু তাদেরকেও এগিয়ে আসতে হবে যারা প্রার্থী, যে তাদের যারা বাইরের যারা ভোটার আছে তাদেরকে আকৃষ্ট করা, তাদের যে সমস্যাগুলো আছে যে এটাকেও কনসিডারেশন নিতে হবে, যে প্রবাসীদের সমস্যা সে কীভাবে তুলে ধরবে সংসদে, যতটুকু আসনে থাকুক না কেন, যত কম সংখ্যক ওই আসনের ভোটার থাকুক না কেন। যেমন কিছু কিছু এলাকার জন্য গুরুত্বপূর্ণ হবে, ধরেন কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জ, ফেনী, চিটাগাংয়ের কিছু অংশ, সিলেট, এগুলোতে গুরুত্বপূর্ণ হবে। আমার ধারণা সেখানে যারা প্রার্থী আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টিকে কনসিডারেশন নেবেন। অবশ্যই প্রার্থীদের জন্য এবার একটু বাড়তি চাপ হবে। জনাব মাহবুব আলম শাহ, আপনার কাছ থেকে একই বিষয়ে জানতে চাই, আপনিও প্রবাসী, আপনি পোস্টাল ব্যালটে ভোট দেবেন নাকি আপনি বাংলাদেশেই এর থেকে ভোট দেবেন আপনার নির্বাচনী এলাকায়? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের সকল কলাকুশলী যারা আছেন এবং বৈশাখী টেলিভিশনের দর্শক শ্রোতা এবং সারা বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রবাসীদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালয়েশিয়া শাখার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সালামু আলাইকুম। পোস্টাল ভোট এবং ভোট উৎসবের যে আজকে যে সাবজেক্ট আপনারা চুজ করে আপনারা যে পছন্দ করেছেন, এটা সমসাময়িক কালে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি প্রথমে যে কোশ্চেনটা করলেন যে আমি ভোট কোথায় দেব, আপনি কোথায় দিচ্ছেন? আমি ভোট দিচ্ছি আমি আমার এলাকাতে, ঢাকাতে। তো আমি ঢাকা থেকে আমি ভোট এইখান থেকে আমার যেহেতু আমার ভোটের নিবন্ধন কার্ড আমার আছে, সেই অনুযায়ী আমি ঢাকা থেকে ভোট দিব। বাট পোস্টাল ভোটের জন্য প্রথমে আমি স্মরণ করতে চাই যে ভোট উৎসব এবং এইটার যে এবং পোস্টাল ভোটের জন্য আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, আমাদের গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে আন্দোলন করে গেছেন এবং বাংলাদেশের সাধারণ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তার নেতৃত্বে যে আন্দোলনগুলো হয়েছে এবং 24-এর যে গণ আন্দোলন, ছাত্র জনতার যে অভূতপূর্ব যে সমন্বয়ের মাধ্যমে যে আন্দোলনটা, সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে একটা স্বৈরাচার বাংলাদেশ থেকে উৎখাটিত হয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের ভোটের এই কার্যক্রমটা শুরু হয়েছে। তো আলটিমেটলি সেটা এখন ওই সময়টাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে চলে গেছেন। উনি যদি থাকতেন তাহলে হয়তো আমাদের এই ভোট উৎসবটা আরও উৎসব মুখর হতো এবং আমাদের কাছেও ভালো লাগতো, দেশের কাছেও ভালো লাগতো, যেহেতু উনি দেশের সবার একজন গার্জিয়ান হিসেবে উনি এই দিকটাই উনি চিন্তা করেছেন যে বাংলাদেশের গণমানুষের চিন্তা চেতনার মধ্যে আমাদের যে প্রত্যেকের যে একটা অধিকার, সেই অধিকারটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উনি ওনার জীবন দিয়ে গিয়েছেন। আলটিমেটলি এই পোস্টাল ভোট এবং ভোটের জন্য আমরা প্রবাসীরা অনেক আগে থেকেই আমরা সরকারের কাছে চেয়ে আসছি। এটা বিগত
মানে 10-15 বছর, 20 বছর, 25 বছর আগে থেকেই আর কি। এবং প্রবাসীদের কথা চিন্তা করেই কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মানে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আমাদের ভোটাধিকার কিন্তু কখনো প্রতিষ্ঠা হয় নাই। তো যার প্রেক্ষিতে গত বছর 24 অক্টোবর মাসে আমরা প্রথম বহির্বিশ্ব থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাধ্যমে আমরা মানে প্রত্যেকটা দেশ থেকে একটা প্রতিনিধি নিয়ে আমরা মানে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা দেখা করেছিলাম এবং আমাদের ওই প্রবাসীদের ভোটাধিকারের জন্য আমরা ব্যবস্থা করার জন্য ওনাকে রিকোয়েস্ট করেছিলাম। তার প্রেক্ষিতে উনি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিলেন চিফ ইলেকশন কমিশনার মহোদয়ের সাথে দেখা করে, এবং এই প্রসঙ্গে আমাদের জোরালো দাবি রাখার প্রেক্ষিতে আমাদের সিমultaneously ওনারা মানে একটা টিম করে দেয় আপনার নির্বাচন কমিশনের মধ্যে, যাতে মানে আমাদের প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি আর কি। তো আলটিমেটলি মানে সেটা এখন 10টা দেশে বহির্বিশ্বের এই আমাদের 1.5 কোটি প্রবাসী ভোটার আছেন, সবাইকে তো সম্পৃক্ত করা সম্ভব হয়নি, বাট এই অল্প সময়ের মধ্যে মানে যতটুকু সম্পৃক্ত করা গেছে তার মধ্যে থেকে প্রায় 15,33,682 জন আপনার মানে নিবন্ধিত হয়েছে। তার মধ্যে মানে বিদেশেও হয়েছে এবং বাংলাদেশেও হয়েছে। বিদেশে হয়েছে 7,82,542 জন। জি, তা আলটিমেটলি এটা যদি আরও আগে থেকে যদি শুরু করতে পারতো তাহলে হয়তো এটার সংখ্যাটা হয়তো বাড়তো, বাট তারপরেও যে উদ্যোগ যেটা নিয়েছেন বর্তমান সরকার সেটা কিন্তু অনেকটা প্রশংসার দাবি রাখে। এবং আলটিমেটলি আমাদের এই ভোটাধিকারকে প্রয়োগ করার জন্য আপনার প্রত্যেকটা দেশের যারা আছেন তারা তাদের যে ভোটাধিকার, যে প্রবাসের ভোটাধিকারগুলো কীভাবে আমাদের দেশে বিভিন্ন এলাকাতে আপনার যে রিফ্লেক্ট করবে, সেটা হলো বিভিন্ন দেশগুলোতে আমাদের প্রবাসীদের মধ্যে মানে জেলাভিত্তিক অনেকগুলো কমিটি আছে, যেরকম ঢাকা সমিতি, বরিশাল সমিতি, নোয়াখালী সমিতি, চিটাগং সমিতি, যেই সমস্ত দেশগুলোতে আপনার মানে বাংলাদেশের জেলাগুলোর মানে আপনার লোক সংখ্যা বিভিন্ন দেশে আছেন, যেমন সৌদি আরব বা বিভিন্ন মানে মালয়েশিয়া সহ আমাদের ব্রিটেন বা ইউএসএ সহ বিভিন্ন জায়গাতে এবং ইতালি সহ মানে তাদের মধ্যে থেকে এই মানে তারা এই জিনিসটা প্রচার করতেছেন অনলাইনের মাধ্যমে, আবার জুম মিটিংয়ের মাধ্যমে তারা যোগাযোগ রাখতেছেন যারা ক্যান্ডিডেট যারা আর কি। তা আলটিমেটলি ওইখানেও কিন্তু আপনার সবাই মানে একতাবদ্ধ হয়ে প্রত্যেকটা এলাকার ক্যান্ডিডেটদের সাথে তাদের যোগাযোগটা এখন মানে সম্পন্ন হচ্ছে এবং এখন এটা চলমান, যাতে যত দ্রুত সম্ভব যত ম্যাক্সিমাম যতটুকু নিবন্ধিত হয়েছে তার মধ্যে থেকে যতটুকু ম্যাক্সিমাম কালেক্টিভিটি মানে কালেকশন করা যায় ভোটাধিকারগুলো। কারণ অনেক সময় দেখা যায় যে মানে কোনো সিটে হয়তো 10 ভোটের ব্যবধানে একটা লোক হেরে যাচ্ছে বা জিতে যাচ্ছে। তো আলটিমেটলি মানে শুরুটা যতটুকু মানে স্বল্প হোক না কেন, বাট এই উদ্যোগটা কিন্তু প্রশংসনীয়। নিশ্চয়ই আপনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবেন এই অবশ্যই করার জন্য। আর আমি আরেকটা যে প্রশ্ন, আপনারা যেহেতু প্রবাসে আছেন আপনাদের বিভিন্ন রকমের দাবি দেওয়া থাকে, আপনারা প্রতিটা মুহূর্তে যেমন 24 অগাস্টের পরেও কিন্তু আপনারা হিউজ পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে, যেটা রেকর্ড সংখ্যক আমরা দেখতে পাচ্ছি, এবং এই জুলাই আন্দোলনের সময়ও কিন্তু আপনারা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। আপনারা প্রবাসী যে রেমিটেন্স পাঠাচ্ছিলেন সেগুলো বন্ধ করে দিয়েছিলেন, শাটডাউন। কিন্তু এই সরকার আসার পরে যে ধরনের আপনাদের চাওয়াগুলো ছিল তার কতটুকু আপনারা পেয়েছেন বলে আপনার কাছে মনে হয়, নাকি শুধু এই ভোটের মধ্যেই সীমাবদ্ধ থাকলো? এটা অ্যাকচুয়ালি ভোটের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, কারণ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ওনাদের সময়টা কিন্তু সীমিত। তাও তো প্রায় 2 বছর, প্রায় 2 বছর, বাট 2 বছরের মধ্যে আপনার গত 17 বছরের জঞ্জাল আপনি কিভাবে মানে আপনি মানে পরিষ্কার করবেন? আলটিমেটলি এটার জন্য যদি মানে একটা নির্বাচিত সরকার যদি হয়, নির্বাচিত সরকার একটা মিনিমাম একটা 5 বছরের সময় পান, তখন একটা নির্বাচিত সরকার আপনার স্টেপ বাই স্টেপ প্রায়োরিটি হিসেবে তারা বিভিন্ন সমস্যাগুলো সমাধান করবেন। তারপরেও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ওনারা অনুধাবন করে আপনার আমাদের মানে বিভিন্ন সমস্যার কেন্দ্রিক যে সমস্ত দেশগুলো আছে তো সেখানে তারা মানে অনেক ভূমিকা রেখেছেন আর কি। আলটিমেটলি তারা হয়তো শুরু করে গেছেন, তারপরে ভোটের মাধ্যমে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে যারা আসবেন তারা আলটিমেটলি সেটা পরবর্তী কন্টিনিউ করবেন আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আমরা একটু কথা বলতে চাই নির্বাচন নিয়ে, যেহেতু সমসাময়িক বিষয়, এবং আজকে যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই,
নির্বাচনের যে হলফনামা, এই হলফনামায় যে ধরনের তথ্য যারা প্রার্থী হচ্ছে তারা দিচ্ছেন, তাতে সাধারণ মানুষের মধ্যে অনেক রকমের প্রশ্ন, যে সেই প্রশ্নটা হচ্ছে যে এরকম যে আমরা প্রার্থীদেরকে দেখছি সবাই খুব ভালোভাবে চলছেন, সচ্ছল, অনেক দামি দামি গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু যখন তাদের হলফনামাটা আমরা দেখছি তখন দেখছি তাদের আসলে তেমন কিছুই নেই, তারা খুবই আর্থিক কষ্টে আছেন বলে মনে হয় এবং এটা নিয়ে ট্রল হচ্ছে, বিভিন্ন রকমের কথা হচ্ছে। আপনি যদি একটু ক্লিয়ার করেন যে আসলেই আপনার কাছে কি মনে হয় যে তারা কি সম্পদ তাদের নামে নেই নাকি অন্যভাবে থাকে, বা এটা আসলে কিভাবে হয়? না, এটা তো আমাদের একটা নির্বাচনী প্রক্রিয়া অনেক বড় সমস্যা, এবং আলোচনাটা আপনি যেদিকে নিয়ে গেলেন তার বাইরেও ভোটের মাঠের একটা প্রভাব আছে। যেমন ভোটের মাঠে কি হয় যে আপনি অর্থের কথা যেটা আমরা বলি যে ছড়াছড়ি বা ভোট কেনার যে প্রবণতা থাকে, আবার নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে এই অর্থ ইনফ্লুয়েন্স করতে পারে। যদিও একটা সিলিং নির্দিষ্ট করে দেয়া আছে যে 25 লাখ, কিন্তু এটা কখনোই এই অল্প টাকা একেবারেই হয় না সেটা আমি বলবো না, বাট খুব বিশ্বাস করাটা দুরূহ যে এটা এই প্রক্রিয়া হওয়া সম্ভব। আর আরেকটি বিষয় হচ্ছে যে কেন এমনটি হচ্ছে, যে যখন আপনি হলফনামা একজন প্রার্থী দিচ্ছে নির্বাচন কমিশনে, তখন আমরা জানি যে আমাদের এক ধরনের ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা বাংলাদেশে আছে, এবং লয়ারদের দ্বারা হয়তো একজন প্রার্থী সেই ট্যাক্সটা হিসাব কিতাব করে তার যে ট্যাক্স ফাইল তার কিন্তু রিফ্লেকশনটা এখানে হয়। আবার যেটা আপনি বললেন যে অনেক সময় তার নামে থাকে না, স্ত্রীর নামে থাকে, বাট অন্য কোনো উৎস থেকেও কিন্তু সেই এগুলো আছে যে ডিসক্লোজ পরিবারের যারা আছে তাদের মানে তিনটি সংস্থা যদি সমন্বিত উদ্যোগ না নেওয়া যায় তাহলে এই সমস্যাটা আসলে সমাধান করা যাবে না। একটি হচ্ছে নির্বাচন কমিশন, আর হচ্ছে এনবিআর, এবং সাথে আপনি দুর্নীতি দমন কমিশনকেও যোগ করতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে আমাদের যখন এই সিভিল সোসাইটিকে ডাকলো নির্বাচন কমিশন মত বিনিময়তে, আমিও সেখানে ছিলাম, এই আলোচনাটা এসেছিল যে প্রার্থীরা তো এটা প্রকাশ করে না। তখন আমরা বলেছিলাম যে এটা কি করা যায়, সাজেশন ছিল যে এই সংস্থাগুলোকে একসাথে করা যায় কিনা। মন্দের ভালো যেটা এবার হয়েছে সেটা হচ্ছে যে আপনি আগে যেমন কেউ চ্যালেঞ্জ যদি করতো ভোটের আগে, কাউকে চ্যালেঞ্জ করতে হয়, এটাও কিন্তু এক ধরনের দুর্বলতা। আর কিন্তু ভোট হয়ে গেলে, এমপি হয়ে গেলে আপনি চ্যালেঞ্জ করলে আর সেটা কনসিডারেশন নেওয়া হতো না, কিন্তু এবার আরপিওতে কিন্তু ওটা সংস্কার করা হয়েছে এবং বলা হয়েছে যে যদি নির্বাচনের পরেও কেউ চ্যালেঞ্জ করে এবং সেক্ষেত্রে দেখা যায় যে অমিল আছে বা প্রকাশ করেননি সম্পদ, তাহলে কিন্তু তার এমপিত্ব থাকবে না বা বাতিল করতে পারবে, এটা নির্বাচন কমিশনই তার ট্রাইব্যুনাল থেকে করতে পারবে। এটা একটা বড় ডেভেলপমেন্ট। আর যে জায়গাটা দিয়ে শুরু করলাম যে আপনি এই টাকাটা অপদর্শিত হলে আপনি তো সামাজিক দিকটা বললেন বা একটা নৈতিক দিক বললেন, কিন্তু অপারেশনাল সিগনিফিকেন্সটা কিন্তু আরও অনেক হাই। ধরেন একজন প্রার্থী তার তথ্য প্রকাশ করলো এবং সঠিকভাবে যে ট্যাক্স দেয় সে 1 কোটি টাকার সম্পদ দেখালো এবং সে বললো আমি নিজে এই টাকার থেকে এটা খরচ করব। আর একজন প্রার্থী তথ্য গোপন করলো, যেটাই আপনি বললেন যে শত কোটি টাকার মালিক, কিন্তু তিনি দেখালেন কয়েক লক্ষ টাকা বা মাত্র কয়েক কোটি টাকা দেখালেন। তার জন্য কিন্তু যখন ভোটের মাঠে খরচটা হচ্ছে সেই খরচের দায়ভার কিন্তু সে নেবে না, সে বলবে যে আমি তো আমার আয় প্রকাশ করেছি। এখন যে প্রার্থীর এই সামর্থ্য নেই, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, যারই হোক, তো তার জন্য তো এটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে এটা অনেক বড় সমস্যা তৈরি করে, ওই জন্য তো এটা নেওয়া হয়। আর একটা হচ্ছে যে আমরা খুবই আশা করেছিলাম যে জুলাই আন্দোলন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হলো, আপনার তো কালচারটা কোনোখান থেকে শুরু করতে হবে, তখন কিন্তু একটা কথা ছিল যে উপদেষ্টাদের সবার তথ্য প্রকাশ করতে হবে। আমার জানা মতো এনবিআর এর চেয়ারম্যান এটা করেছেন, আর কেউ করেছেন কিনা আমি আসলে জানি না, এটা প্রধান উপদেষ্টা সহ, আমার ভুল হতে পারে। দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন বা 3 জন, তারা হয়তো শুধু দিয়ে এসেছেন, কিন্তু পরবর্তীতে দিয়েছেন, কিন্তু সেটা তো তখন দেওয়ার কথা না, কথা ছিল আপনি যখন দায়িত্ব নিচ্ছেন তখনই দেওয়ার কথা ছিল, তো সেটা কিন্তু হয়নি। তার মানে একটা এক্সাম্পল সেট করার যে সুযোগ ছিল সেটা কিন্তু আমরা হারিয়েছি। আপনি তো এটা শুরু করবেন যে এখান থেকে আমরা শুরু করলাম। দ্বিতীয় হচ্ছে যে জায়গাটাতে আলোচনাটাতে ছিলাম যে ভোটের মাঠে কি ইম্প্যাক্ট করে, একটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো, আর একটা হচ্ছে যে আপনি কত টাকা ব্যয় করছেন সেটাও কিন্তু আমাদের এখানে নির্ধারণ করা নাই। আবার আরো একটা ইস্যু তৈরি হয়েছে এখন, যে নতুন একটা এভিনিউ ওপেন হয়েছে, ক্রাউড ফান্ডিং বলে দেয়া আছে আপনি এত করতে পারবেন, 25 লাখ টাকা বলা আছে, ক্রাউড ফান্ডিং এর আবার একটা আলোচনা এসেছে। সেই ক্রাউড ফান্ডিং এর বিষয়টা কিন্তু এখনো আমরা অনেক প্রার্থীকে কিন্তু দেখলাম হলো না, কিন্তু এখন আমি এটাই বলছি যে ক্রাউড ফান্ডিং যখন আপনি করবেন এবং আপনি যখন এটা সঠিক তথ্য প্রকাশ করবেন না, আরো একটা প্রবলেম আপনি ইনভাইট করবেন। এবং ক্রাউড ফান্ডিং এর বিষয়ে অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ সেখানে কিন্তু কোনো রকম এখনো বিধিমালা হয়নি। এখন যে ক্রাউড ফান্ডিং কেউ করলো, কত টাকা নিল, কত টাকা খরচ করলো, সেই টাকাটা আত্মসাৎ হচ্ছে কিনা, বা এই যে 25 লক্ষ টাকা আপনি খরচ করছেন
তার বাইরে এটা কি করছেন, বা পুরো টাকাটা যে আপনি নিলেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সেটার মাত্রাটা নির্ধারিত সিলিং এর বাইরে চলে যাচ্ছে কিনা, সবকিছু মিলে কিন্তু এই জায়গাটা অনেক বড় অস্বচ্ছতা থেকে গেল। যেটা করা উচিত এখনো যে সুযোগটা আছে সেটা হচ্ছে যে এখনো কিন্তু 20 তারিখ পর্যন্ত একটা রিভিউয়ের অপরচুনিটি আছে। যদি যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, শুধু তারা না, নির্বাচন কমিশন থেকেও যদি উদ্যোগ নেওয়া হয়, যে এনবিআরকে এনগেজ করা হয়, বা দুদককে বলা হয় যে এটার খবর নেওয়ার জন্য স্থানীয় অফিসও দুদকের আছে, বা অন্যান্য সংস্থাগুলোকে ইনভলভ করে যদি এক্সাম্পল সেট করা যেত যে এইটা নিশ্চয়ই ঠিকভাবে হয়নি, একটা দুটো এক্সাম্পল সেট করতে পারলে কিন্তু সেটা আরো ভালো হতো। মাহবুব আলম শাহ, এই বিষয়টা আপনার কাছ থেকেও জানতে চাইবো। আপনি রাজনীতি করলেও যে একজন প্রবাসী হিসেবে যারা এখানে নির্বাচন করছেন, তাদের কাছে আপনাদের যে এক্সপেকটেশনটা, যে এই যে হলফনামার মধ্যে যে আমরা সম্পদের বিবরণীটা দিচ্ছি, যেহেতু তিনি নির্বাচন করবেন, রাজনীতি করবেন, মানুষের জন্য কাজ করবেন, তার রাজনীতির শুরুতেই বা নির্বাচনের শুরুতেই তিনি যদি একটা মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে শুরু করেন, তাহলে আগামী 5 বছর নির্বাচিত হলে তিনি কতটুকু সত্য বা সুন্দরভাবে কাজ করবেন সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থেকে যায়। আপনি বিষয়টা কিভাবে দেখেন? আমরা একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে এসে আপনার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের মধ্যেই ফিরবো। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম পোস্টাল ব্যালটে ভোট ও নির্বাচনী উৎসব নিয়ে। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। মাহবুব আলম শাহ, বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, আপনি বিদেশে থাকেন, একজন প্রবাসী হিসেবে এই রাজনীতিবিদরা যেভাবে নির্বাচনের সময় এই যে হলফনামাগুলো দিচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখেন এবং কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? স্বচ্ছতার ভিত্তিতে হলফনামা হওয়া উচিত, এটাই সবার প্রত্যাশা। অ্যাকচুয়ালি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যখন প্রথমে ওনারা আপনার দায়িত্বভার গ্রহণ করেন, তারপরে ওনারা বলেছিলেন যে ওনাদের উপদেষ্টাদের যে ওনাদের তাদের সম্পদের হিসাব এগুলো দিবেন, সেটা তো তারা দেননি, 2-1 জন ছাড়া। এবং বর্তমান যে নির্বাচন কমিশনের আন্ডারে যে নির্বাচন হচ্ছে, কোনো নির্বাচন কমিশনেরও তো আপনি সম্পদের বিবরণী দেওয়া নাই। তার প্রেক্ষিতে আপনার ওনারা নির্বাচন পরিচালনা করবেন, এবং প্রবাসী হিসেবে আমাদের প্রবাসী থেকে যারা ভোটাধিকার করছেন, প্লাস বাংলাদেশে যারা আছেন যারা ভোটাধিকার করছেন, তাদের হলফনামার মধ্যে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে এটা জনগণের কাছে আপনার কখনোই গ্রহণযোগ্য হয় না এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই প্রশ্ন কিন্তু আমরা গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় দেখছি, আমরা ট্রল হতেও দেখছি যে বিভিন্ন প্রার্থীদের নামে ট্রল হচ্ছে। অ্যাকচুয়ালি যে আমরা বাংলাদেশে যে প্রত্যেকটা জায়গাতে আমাদের যে দুর্নীতি সংক্রান্ত ব্যাপারগুলা এত বেশি প্রকট হয়েছিল বিগত 17 বছরে, তা আলটিমেটলি সেটা ধারাবাহিকতা তো আর একদিনে তো উবে যাবে না। তা এটাকে একটু সময় নিয়ে আপনার বিভিন্ন সরকার যে নির্বাচিত সরকার এসে যখন দায়িত্বভার গ্রহণ করবেন, যেরকম আমাদের দলের চেয়ারপারসন, বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, উনি রিফর্মের ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা সেক্টরে। আলটিমেটলি নিজের হলফনামা থেকে শুরু করে আপনার দলের যে অন্যান্য মেম্বার যারা এবং যারা আপনার নির্বাচন করছেন, তারা প্রত্যেকটা জন্য জবাবদিহি থাকে, শুধু দলের প্রতি না। উনি সবসময় বলেছেন বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের জনগণের প্রতি আগে জবাবদিহিতা থাকতে হবে এবং স্বচ্ছতা থাকতে হবে জনগণের কাছে। জনগণ যখন আপনাকে ওই জায়গাটাতে আপনাকে নিজের করে আপনার ভাবতে পারবে, তখনই আপনি জনগণের প্রত্যাশাটা পূরণ করতে পারবেন। তো এটা ছাড়া কখনই আপনি জনগণের সেবক হয়েও আপনি কিন্তু, যেরকম আরপিওতে আছে যে আলটিমেটলি আগে হয়তো ওটা ছিল, বাট এখন হয়তো কেউ যদি পরবর্তীতে যদি কোশ্চেন করে, তাহলে তার এই মেম্বার অফ পার্লামেন্টশিপটা হয়তো থাকবে না। তা আলটিমেটলি এই জায়গাটাতে আপনার অনেকে চিন্তাভাবনা করি এই হলফনামাগুলা দেওয়া উচিত বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটু জনাব আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে যাব। আমরা একটি অন্য বিষয় নিয়ে কথা বলি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার ঘটনায় 17 জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ, আদালতে চার্জশিট দিয়েছে। তার মধ্যে 12 জন গ্রেফতার হয়েছে এবং 5 জন পলাতক আছেন। তো যারা মূল আসামি বলে আমরা জানি, ফয়সাল করিম মাসুদ, তারা সম্ভবত দেশের বাইরে আছেন, পাশের দেশেই আছেন, আমরা এমনটাই জানতে পেরেছি। এই যে
5জন মূল আসামি পলাতক, চার্জশিটটা আমরা দেখলাম, আসলে এটা তাদেরকে কি নিয়ে এসে বিচার করা সম্ভব কিনা? কারণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পারল না তাদেরকে আটকাতে এবং দেশে আইনের মাধ্যমে তাদের বিচার করার ব্যবস্থাটা কি সম্ভব হবে বলে আপনার কাছে মনে হয় কিনা? না, একটা তো খুবই দুঃখজনক, এটা প্রথমত যে যারা মূল সন্দেহভাজন বা মোটামুটি এখন নিশ্চিত হওয়া গেছে তারা বর্ডার পাড়ি দিয়ে ওদিকে চলে গেছে, এটা ঠিক। আবার চার্জশিটটাও যে দ্রুত দেওয়া গেলে এটা এক ধরনের পুলিশি অ্যাকশন বলে আমি মনে করি। যতটুক জেনেছি আমি আমার ব্যক্তিগত তথ্য থেকে যে এটা নিয়ে আসলে আমাদের বাংলাদেশ পুলিশ কাজ করছে এবং ভারতের দিক থেকে এক ধরনের পজিটিভ ইন্টিমেশন আছে যে তারা যদি পারে এই যারা খুনি ওখানে পালিয়ে গেছে তাদেরকে ধরতে, তাহলে অথবা ফেরত দেবে। এবং ভারতের সাথে আমাদের একটা চুক্তিও আছে, আপনি জানেন, যে বন্দি বিনিময় চুক্তি। যদিও ওখানে ক্লোজ যেভাবে করা তাদের ইচ্ছার উপর বা আমাদের ইচ্ছার উপর অনেক অংশে নির্ভর করবে যে ফেরত দেবে কিনা। কিন্তু আমি যেটা বললাম আপনাকে, যে ব্যক্তিগতভাবে আমি জানি যে এটা নিয়ে আমাদের পুলিশ কাজ করছে ভারতের কলকাতা সহ অন্যান্য রাজ্যের পুলিশের সঙ্গে, এবং এক ধরনের একটা আশ্বস্ত আমরা হয়েছি যখন ফরেন মিনিস্ট্রিতে ডাকা হলো ভারতের হাই কমিশনারকে, যে উনিও বলেছেন যে আমরা ইন্টারপোলের সহায়তায় বা আমাদের আন্তঃচুক্তির মাধ্যমে এটা সম্ভব। তো আরো অনেকেই আছেন, অনেকে আছে এই জায়গাটাতে যেদিকে যাচ্ছিলাম আমি, যদি সেটি ভারত করতে পারে, যে অন্তত যারা সন্দেহভাজন ভারতে আছে তাদেরকে যদি বাংলাদেশে হাতে তুলে দিতে পারে, তাহলে বিচারটা একদিকে যেমন নিশ্চিত হবে, আর অনেক কিছু বেরিয়ে আসবে। আমরা মোহাম্মদপুরের একজন কমিশনারের কথা শুনেছি, বাপ্পি নামে, যার উদ্যোগে বা সেই মূল কমান্ডার ছিল এই অত্যন্ত ঘৃণ্য অপকর্মের, সেও তো ধরাছোঁয়ার বাইরে। তো তাদেরকে যদি ভারত অন্তত ফেরত দেয় বা তাদেরকে অ্যারেস্ট করে এবং বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করে, তখন যেটা হবে যে একদিকে তো হাদির বিচারটা হয়তো বা তখন তার পরিবার বা আমরা যারা হাদির বিচার চাই সেটা হবে, একই সাথে যে উত্তেজনাটা তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে, এবং অবশ্যই আমি ভারতকে বেশি করে দায়ী করবো এটার জন্য, এখানে মোস্তাফিজের ইস্যুটা হয়তো বা অপ্রাসঙ্গিক বা সেটিকেও আনতে চাই, তো সেটা যদি করে ভারত, তাহলে কিন্তু এক ধরনের ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সেটা এই মুহূর্তে ছোট্ট একটা বিন্দু হলেও ভালো ভূমিকা রাখবে। যেটা আমরা দেখতে চাই যে আমাদের পুলিশ এই যোগাযোগটা রাখবে ইন্টারপোল এবং ভারতীয় পুলিশের সঙ্গে, এবং আমরা আশা করব, যেমনটি শুনছি আমরা ব্যক্তিগতভাবে, আমি যেটা জানি বা মিডিয়াতে যেটা এসছে হাই কমিশনের রেফারেন্স দিয়ে, তারা এটা হ্যান্ড ওভার করবে এবং একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে যারা দোষী তারা যেমন শাস্তি পাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, এই ছেলেটি জুলাই অংশগ্রহণ করেছে, পরবর্তীতে সে রাজনীতিতে এসেছে, নির্বাচন করার ঘোষণা দিয়েছিল গণতান্ত্রিক উত্তরণে, বারবারই প্রথম দিকে যদিও আমরা খুব বেশি চিনতাম না, বাট পরবর্তীতে সেটা কণ্ঠস্বর হয়ে উঠেছিল জুলাইয়ের যে মূল স্পিরিট, ইনকলাব মঞ্চের মাধ্যমে আন্দোলন করে। আরেকটা জিনিস আমার মনে হয় একটু উল্লেখ করা দরকার, যে একজন জুলাই যোদ্ধা হত্যাকাণ্ডের পরে এত দ্রুত দেশের বাইরে চলে গেল একদিনের ব্যবধানে, এই আমরা জানি একটা ভঙ্গুর অবস্থায় পুলিশ আছে, কিন্তু এটি কিন্তু আবার যে ইঙ্গিতটা দেয় বা সংকেতটা দেয় যে এরকম ঘটনা ঘটিয়ে ফ্যাসিস্ট যারা, তারা তো ইনভেস্ট করবে ইলেকশনের আগে, কিন্তু এটা আরো খুব গুরুত্বপূর্ণ যে এই ধরনের ঘটনা যেন না ঘটে, ইন্টেলিজেন্স আরো। এবং এটা নিয়ে তো অনেকেই বলছেন যে এরকম অনেক লিস্ট করা আছে, যে সেটার দিকে আমি যাচ্ছিলাম, যে যদি এই লিস্ট অনুযায়ী হত্যাকাণ্ড ঘটানো হয়, একদিকে তো এটা আনএক্সেপ্টেবল, অন্যদিকে হচ্ছে ইলেকশন সামনে, সেটা কিন্তু তখন আরো মুশকিল হয়ে যাবে। একটা এরকম যদি বড় ঘটনা ঘটে যায়, আমরা হাদির ক্ষেত্রে যেটা দেখেছি, যে জুলাই যারা সম্মুখ যোদ্ধা ছিল, যেসব তরুণরা নেতৃত্ব দিয়েছে, আমি শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বলছি না, এটা বিএনপি হোক, জামাত ইসলাম হোক, অন্য দলের হোক, বা যারা অংশগ্রহণ করেছে আন্দোলনে, তাদের কিন্তু এই নিরাপত্তার বিষয়টা আরো খেয়াল রাখতে হবে ইলেকশনের সময়, এবং আমরা কোনোভাবেই চাই না যে ধরনের আর দ্বিতীয় কোনো ঘটনা। ইনকিলাব মঞ্চ কিন্তু এই যে চার্জশিট, সেটাকে তারা বলেছে যে এখানে মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হয়েছে, কাউন্সিলরের কথা আপনি বললেন, তারা বলছে যে শুধু যে এই কাউন্সিলরই মাস্টার মাইন্ড হবে এটা তারা বিশ্বাস করতে পারছে না। ওই জন্যই বললাম যে ওদের যদি গ্রেপ্তার করে দেশে আনা যেত, ইনকিলাব মঞ্চ থেকে আরেকটা জিনিসও বলা হচ্ছে যে ক্রস ফায়ারে না দেওয়ার কথা, কিন্তু তাদেরকে যদি দেশে আনা যেত তাহলে কিন্তু জানা যেত যে কারা ঘটেছে, অর্থের যোগানদাতাকে, সিদ্ধান্তটা কোথায় হয়েছে সেটা, এবং জানাটা গুরুত্বপূর্ণ। তখন এই নেটওয়ার্কটা আপনি এক্সপ্লোর করতে পারলে দেখা যেত পরবর্তী যে আশঙ্কাগুলো আমরা করছি, এবং নির্বাচনের আগে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছি এই ধরনের ঘটনা কোনোভাবেই যেন না ঘটে, সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করতে হবে। সব কিছু মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ যে এই তিনজন যাদেরকে পাওয়া যাচ্ছে না, বলা হচ্ছে ঘোষিত খুনের সঙ্গে জড়িত, এবং চার্জশিটে যাদের নাম এসছে তাদেরকে গ্রেপ্তার করাটা খুবই জরুরি। জি,
ধন্যবাদ আপনাকে। মাহবুব আলম শাহ, আপনি যদি এই বিষয় নিয়ে একটু বলতে চান। ওসমান হাদির যে মৃত্যু, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই মামলার চার্জশিট দিয়েছে আদালতে পুলিশ। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে ওসমান হাদি এবং তাদের মতো যারা ভূমিকা রেখেছেন, সেই জায়গাটা থেকে আমি বলতে পারি যেটা একটা ঘৃণ্য ঘটনা ঘটে গেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের আগে নির্বাচনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য। আলটিমেটলি ভাই যেটা বললেন, ওসমান হাদির ব্যাপারটা, এটা যে অল্প সময়ের মধ্যে যাদেরকে ধরা যায় নাই, চার্জশিট কিন্তু আরও 5 জন আসামিকে ধরা যায় নাই, তার বাইরেও কিন্তু অনেকে থাকতে পারে। তো সেটা কিন্তু ওই যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে 5 জনকে গ্রেপ্তার করা যায়নি, এটাকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা একটি থাকবে। তারা যদি সহযোগিতা করেন, যে মানে ওই প্রতিবেশী রাষ্ট্রে যারা মানে বর্ডার ক্রস করে চলে গিয়েছেন, তাদেরকে যদি ওনারা প্রপারলি মানে ধরে যদি আমাদের কাছে পাঠাতে পারেন, আমাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তিটা সেখানে আছে, তো ভিকটিম কিন্তু সেখানে যারা আছেন তারা কিন্তু একজন না, যারা পালিয়ে গিয়েছেন সেখানে বিভিন্ন মামলার আসামি, তাদের বিচার হচ্ছে, আদালতে কিছু কিছু রায় হয়েছে। সেখানে শুধু ওসমান হাদিকে যারা হত্যা করেছেন শুধু তারাই না, ইভেন কি মানে যাদের বিরুদ্ধে রায় হয়েছে, ইভেন আমাদের গণতন্ত্রকে হত্যা করার জন্য যার বিরুদ্ধে রায় হয়েছে, মানে উনিও ওখানে, এবং তার দলের অনেক নেতৃবৃন্দও এখানে, যারা বাংলাদেশের মাস্টার মাইন্ড হিসেবে বাংলাদেশের বিভিন্ন মানে কিলিংগুলো করছে, যাতে আমাদের মানে পরবর্তী নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয় বা বাংলাদেশের জন্য একটা সুষ্ঠু মানে ওই গণতন্ত্র প্রতিষ্ঠা মানে হতে না পারে, অথবা বাংলাদেশ যেন একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা না পায়, সেই প্রচেষ্টাতে তারা করবে। কারণ তারা যেভাবে দেশকে রেখে গেছেন, সেভাবে যদি আমরা দেশকে যদি কন্টিনিউ করতে মানে ভালো জায়গাতে করতে না পারি, তাহলে আলটিমেটলি আমাদের ভবিষ্যৎ কিন্তু মানে খুব মানে দুর্বিষহ হবে আর কি। তো সেই জায়গার থেকে আমাদেরকে সবাইকে আরও নজর রাখতে হবে যে এরকম ঘটনা যেন আর না ঘটে সামনের দিকে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত বা গুরুত্ব সহকারে এই জিনিসটা দেখছেন, এবং এটার সাথে সাথে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রেরও মানে ভূমিকা আছে, যে তারা যদি আমাদের এই গুরুত্বটা অনুধাবন করে আমাদেরকে যদি সহযোগিতা করেন, তাহলে আমাদের সাথে তাদের সম্পর্কটা একটা ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও বর্তমানে সময়ে সেই সম্ভাবনাটা অনেক নিচে চলে এসেছে, যেরকম প্রতিবেশী রাষ্ট্রের তাদের বিভিন্ন জায়গাতে আমাদের অসহযোগিতা মানে করছে। আলটিমেটলি সেই সহযোগিতার জায়গাটা যদি আনতে হয়, তাহলে আমাদেরকে মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে মানে আমাদের তাদের সাথে কাজ করতে হবে এবং তাদেরকে আমাদের সাথে কাজ করতে হবে। বর্তমান সময়ে যে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি দেখছেন তফসিল ঘোষণার পরে, তাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তফসিল ঘোষণার পরেও কিন্তু আমরা অনেকগুলো ঘটনা দেখলাম, এবং এখন অপারেশন ডেভিল হান্ট যেটা, এটা ফেজ 2 চলছে। আসলে তাদের কার্যক্রমটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এখানে প্রত্যেকটা বাহিনী, যেরকম সশস্ত্র বাহিনীর মধ্যে আপনার বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স, পুলিশ বাহিনী এবং বিজিবি সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে, তারা সবাই মানে সুসমন্বয়ের মাধ্যমে আন্তরিকতার সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলাটাকে স্থিতিশীল রাখার স্বার্থে তারা যথেষ্ট ভালোভাবে কাজ করে যাচ্ছে। বাট এটার সাথে আমাদের সবার, সাধারণ জনগণ সহ আমাদের রাজনৈতিক নেতা কর্মী সবারই কিন্তু দায়িত্ব আছে তাদেরকে মানে ওই জায়গাটাতে সহযোগিতা করা, তাহলে আমরা আমাদের এই নির্বাচনটাকে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ আল মামুন, বিরতিতে যাব, তার আগে প্রশ্নটি রেখে যাই। এই যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড আপনি একটু আগেও বলছিলেন, আমরা গতকালকে দেখেছি জামায়াত এবং এনসিপি থেকে প্রশ্ন তোলা হয়েছে যে প্রশাসন একদিকে ঝুঁকে যাচ্ছে ধীরে ধীরে এবং অনেকটাই ঝুঁকে গিয়েছে, এবং আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি এখন এনসিপির নির্বাচনের মুখপাত্র, তিনি সব বিষয়ে ব্রিফ করছেন, তিনি আজকে বলেছেন যে প্রশাসন শুধু ঝুঁকে যাওয়া না, আসলে একটি দলের হয়ে কাজ করছেন বলে উনি সরাসরি বলেছেন। এই বিষয়টা আপনার কাছে বিরতির পর জানতে চাইব। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকে বলেছেন যে প্রশাসন একটি পক্ষের দিকে ঝুঁকে গিয়েছে এবং তারা তাদের হয়েই কাজ করছে, এবং তাতে আগামী যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচন তিনি
সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। গতকাল এনসিপি এবং জামায়াত ইসলামী থেকেও একই কথা বলা হয়েছিল। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি কি দেখে মনে হচ্ছে এরকম? না, এটা প্রথমত একটি রাজনৈতিক বক্তব্য বলে আমি মনে করি। আমি বলছি না যে এটা অ্যাকসেপ্টেড যতটুকু ঘটেছে। আপনি যদি নিকট অতীতে মনোনয়নপত্র বাছাই, জমাদান এবং এই প্রক্রিয়াটা দেখেন, এর চেয়ে আরও বেশি বিশৃঙ্খলা হয়, হতাহতের ঘটনা ঘটে। এই কথাটা কিন্তু আমরা কেউ বলছি না যে এবারে সেই সংখ্যাটা কোনোটাই গ্রহণযোগ্য না, কিন্তু সেই তুলনায় একেবারেই নগণ্য। দ্বিতীয় কথা হচ্ছে যে আসিফ ভুইয়া ও আমার স্টুডেন্ট, আমি কথাটা বলার জন্য খুব বিব্রত করা আমার জন্য। 2 দিন আগে উনিও সরকারের অংশ ছিলেন। কয়েকদিনের ব্যবধানে কি হয়ে গেল যে সরকার একদম ঝুঁকে বিএনপির দিকে চলে গেল, এটা ওই জন্য আমি বলছি যে একটা রাজনৈতিক বক্তব্য। আরেকটা হচ্ছে যে দেখেন, যে কয়েকটা অভিযোগ উঠেছে মনোনয়নপত্রের, বা ওই যে পুলিশ একটা হাততালি দিয়েছে, যেটা কয়েক স্প্লিট সেকেন্ডে সে নিজেই রিয়েলাইজ করে অঙ্গভঙ্গির মধ্যে বুঝিয়ে দিয়েছে যেটা ভুল হচ্ছে, একটা ঘটনা। আর যেটা আমি বললাম যে আপনি নিকট অতীতে খোঁজ নিয়ে দেখেন যে এরকম মনোনয়নপত্র জমা হয়েছে কিন্তু হাঙ্গামা হয়নি, পত্রিকায় তেমন নিউজ হয়নি, এরকম ঘটনা কিন্তু আপনি দেখবেন না। তো সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনি যখন এটা বলবেন তখন এটা রাজনৈতিক বক্তব্য। আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে এটা যেগুলো মনোনয়নপত্র ধরেন বাতিল হয়েছে, সংখ্যাটা অনেক বেশি এবার, কিন্তু 5 থেকে 9 তারিখ আমি সেটা বলছি, গতকাল থেকে শুরু হয়েছে যে এটা রিভিউ করার একটা সুযোগ কিন্তু আছে। তো যখন একজন ডিসি বা রিটার্নিং কর্মকর্তা একভাবে রায় দিচ্ছেন বা দেখছেন তার দৃষ্টিভঙ্গি থেকে, সেটা যখন নির্বাচন কমিশনে আসবে সেখানে একটা প্যানেল এটাকে দেখবে, পর্যন্ত অপেক্ষা আপনাকে করা উচিত এ ধরনের কথা বলার আগে। আমরা কিন্তু এনসিপির আরেকজন প্রার্থীকে দেখেছি আমাদের পার্শ্ববর্তী একটি জেলায়, যে ভঙ্গিমা, যে ভাষায় প্রতিবাদ করেছে, সেটাও কতটুকু গ্রহণযোগ্য ভাবতে হবে। আবার কুড়িগ্রামে যেটা আমরা দেখলাম, আমরা মব সহিংসতার কথা বলছি এবং নির্বাচনে এটা একটা চ্যালেঞ্জ বলে আমরা ধরে নিচ্ছি বা সবার মধ্যে একটা ধারণা প্রতীত হয়েছে। সেখানে কুড়িগ্রামে দেখেন যে মনোনয়নপত্র বাতিল হয়েছে প্রাথমিক অবস্থায়, আপনার আবেদনের সুযোগ আছে, কিন্তু আপনি ডিসি অফিস ঘেরাও করে ফেলছেন। সেই প্রশ্নটাও তো তুলতে হবে যে সেটাও কি লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে পড়ে কিনা বা সেটা সঠিক আচরণ কিনা। আরেকটা হচ্ছে যে আমাদের যখন 10 দলীয় জোটটা হলো জামাতের নেতৃত্বে, তখন জামাতের আমিরের অনেকগুলো বক্তব্যের মধ্যে আমার কানে ওই দিনের টকশোতে আমি বলেছিলাম যে লেভেল প্লেইং ফিল্ড নাই নির্বাচনে, বা তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখব। এক্স্যাক্টলি কথাটা বলতে পারছি না আমি, কিন্তু এই প্রশ্নটা উনি নিয়ে এসেছিল। তাহলে তখন থেকেই তো আলোচনাটা আপনি সামনে নিয়ে আসার চেষ্টা করছেন এবং প্রতিদিনে এটা স্কেলটা আরও বাড়ানোর চেষ্টা করছেন। এবং যেটা হয়েছে যে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনলাইনে একটি গোষ্ঠীর যে প্রচার প্রচারণা দেখেছি, সেটা কিন্তু এই ঘটনাগুলোকে বট আইডি বা তাদের নিয়োগকৃত যারা অ্যাক্টিভিস্ট তারা এটাকে সামনে আনার চেষ্টা করছে। এখন যদি এমন হয়ে যায় যে আপনি নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে, অথবা আমরা যেটার কথা বলছি যে নির্বাচন কোনো পক্ষ চায় বা চায় না, সেদিকে যদি আপনার এই ন্যারেটিভটা আপনি ডেভেলপ করতে চান ছোট ছোট ঘটনাগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে, এবং যেখানে অসুবিধাটা হচ্ছে যে আপনি যে অভিযোগগুলো তুলছেন সোশ্যাল মিডিয়ায় এবং টেলিভিশনের লোগো নকল করে, কোনো পত্রিকার নাম জানি না, কোনো অনলাইন পোর্টালের কথা জানি না, সেটাকে মানে ফুলিয়ে ফাঁপিয়ে ফটো কার্ড করে প্রচার করছেন, কিন্তু ওই ডিসির ভাষ্যটা কিন্তু আপনি পাচ্ছেন না। ওই আজকে যে কারণে আজকে প্রেস সেক্রেটারি একটা ভালো কথা বলছে যে কোন কোন আইডি থাকে বা কোন প্রোফাইলগুলো থেকে নির্বাচনের বিপক্ষে বা অস্থিতিশীলতা তৈরি, অনিশ্চিত নির্বাচন বলা হচ্ছে, সেটা তারা আইডেন্টিফাই করতে পেরেছেন। এটা যেন তার অংশ না হয়ে যায়। আমি আশা করবো যে এনসিপি এবং জামাত এক্ষেত্রে সচেতন থাকবে যে তারা নির্বাচন না হোক যে কথাটা বলা হচ্ছে বা সন্দেহ পোষণ করা হচ্ছে কারো কাছ থেকে, সেই ট্রাপে বা তারা এটার মধ্যে জড়িয়ে না যায়, সেটা কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভালো হবে না। সবশেষে একটা কথা বলি, নিকট অতীতের যতগুলো সরকার ছিল, ইভেন তত্ত্বাবধায়ক সরকার, তার মধ্যে এই সরকার তো সবার সরকার। তা আপনি কার বিপক্ষে বলছেন যে এটা আপনি পক্ষপাত দুষ্ট আচরণ দেখছেন? একটা ঘটনা ঘটেছে, এটা ঠিক, যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এবং যদিও খুবই দুঃখজনক, ম্যাডাম খালেদা বেহেশত নসিব করে আল্লাহ ওনাকে, কিন্তু এই দুটো ঘটনা কিন্তু রাজনীতির মাঠকে অন্যভাবে যেভাবে শেপ আপ করা হয়েছিল, এটা রিশেপিং এক ধরনের হয়েছে। এবং তার সেটা যে ভীত হয়ে আপনি যদি মনে করেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই বা তিনি আরো একটু কথা বলেছেন যে একটি রাজনৈতিক দলের কার্যালয় সেটাকে কিবলা বানিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং একটা কথা বোধহয় ঠিক, যে সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের একজন শিক্ষক হিসেবে এটা আমার বলতে দ্বিধা নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশ কার হাতে নিরাপদ, এই দুটো যে জোট হয়েছে, একটা হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক জোটের ডেফিনেশন আমরা দিতেই পারি বিএনপির নেতৃত্বে,
আর একটি হচ্ছে যে পশ্চাৎপদ রক্ষণশীল জোট, এটাও বোধহয় বলাটা অযৌক্তিক নয়। সেক্ষেত্রে যারা উদারনৈতিক গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে তাদের কেবলাটা এই মুহূর্তে গুলশান হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না, এবং ধরে নেওয়া হচ্ছে এই আমরা একটু দলটি সম্ভব শুনে আসি। ক্ষমতায় আসবে, যে কারণে এটা যে ভিজিটগুলো হচ্ছে বা যারা যাচ্ছে সেটাকে আমি কোনো মানে অস্বাভাবিক কোনো কিছু হিসেবে দেখি না বা হেলে পড়া হিসেবে জি, দেখি না। ধন্যবাদ। দেখতে পাচ্ছি সরকারের জি, আচরণ। মাহবুব আলম শাহ, আপনি যদি এই বিষয়ে একটু বলতে চান, যেটা আসিফ মোহাম্মদ সজীব ভাই বলেছেন যে একটি রাজনৈতিক দলের কার্যালয়কে কেবলা হিসেবে নিয়েছেন অনেকেই, এবং সেখানে সরকারি কর্মকর্তা, আমলারা সহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর লোকজন সেখানে যাচ্ছেন, তার সঙ্গে দেখা করছেন, এই বিষয়টিকে বলেছেন, এবং নির্বাচন গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হবে কিনা সংশয় প্রকাশ করেছেন। অ্যাকচুয়ালি উনি যেভাবে বলেছেন এটা আমি রাজনৈতিক বক্তব্যই মনে করি, কারণ উনি গত কিছুদিন আগেও কিন্তু সরকারের একজন উপদেষ্টা হিসেবে ছিলেন এবং ওই সময়টাতে কিন্তু আলটিমেটলি এনসিপি বা জামাত ইসলামী এবং ওনাদের সম্ভাবনা দলগুলো ওনারা ধরেই নিয়েছিলেন যে ওনারা 300 আসনের ম্যাক্সিমাম আসনে ওনারা জয়ী হয়ে ওনারা সরকার গঠন করবে। এটা ওনাদের বিভিন্ন বক্তব্যে এবং মানে আকার ইঙ্গিতে বোঝা গেছে। আলটিমেটলি আল্লাহর অনেক রহমত, যে কোনোভাবেই হোক আমাদের অনেক প্রতীক্ষার পরে আমাদের দলের চেয়ারপারসন, বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন, এবং উনি আসার 5 দিনের মাথায় মানে ওনার মা আমাদের নেত্রী দুনিয়া থেকে চলে গিয়েছেন। তা আলটিমেটলি এই দুইটার যে সমীকরণ, এই সমীকরণের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখেছে যে মানে দেশের জন্য কারা সবচেয়ে বেশি আপনার মানে ভালো ভূমিকা রাখতে পারবে। এটা ওই তাদের 10 দলীয় ঐক্যজোট না বিএনপির নেতৃত্বে যারা আছেন তারা। তা আলটিমেটলি আমরা তো মনে করি সবসময় যে বাংলাদেশকে প্রায়োরিটি দিয়েই কিন্তু বিএনপির রাজনীতিটা আমাদের জনাব তারেক রহমান সাহেব করে এসেছেন, বেগম খালেদা জিয়াও করে এসেছেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং সকল দলেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, তার মধ্যে মানে অন্যান্য দলগুলো এবং ওনারাও ছিলেন। তা আলটিমেটলি যে ওনারা নিজেরাও তো আপনার গত কয়েকদিন আগে গুলশান অফিসে গিয়ে মানে দেখা করে এসেছেন, ওনারা সেটা তো নাও করলেও পারতেন। তা আলটিমেটলি ওনারা সেখানে গিয়ে ওনাদের বক্তব্য কী বলেছেন? ওনাদের বক্তব্য বলেছেন যে নির্বাচন হয়ে যাওয়ার পরে সরকার গঠন করার পূর্বে যেন আমরা সবাই যেন একসাথে বসে সরকার ব্যবস্থাটা কিভাবে হবে সেটা যেন আমরা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই। বাট এই জিনিসটা তো আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব অনেক আগেই বলেছেন যে আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ার জন্য থামানোর জন্য আমি খুবই দুঃখিত। তারেক রহমান সাহেব কিন্তু বলছেন নির্বাচনের পরে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে চাওয়া গণতান্ত্রিক উত্তরণ এবং একটি নির্বাচন। তার আগে আবার যদি এরকম জাতীয় সরকারের ধারণা আনা হয়, আবার গৃহপালিত বিরোধী দলও কিন্তু আমরা দেখতে চাই না, এবং সে কারণে কিন্তু এটা খুব ডিফাইন করা প্রয়োজন যে ওনার বক্তব্যটা ছিল নির্বাচনের পরে এই জাতি গঠনের এই প্রক্রিয়াটা শুরু করুন, কিন্তু তার আগে এটা সুযোগ আছে বলে আমি মনে করি। আগে নির্বাচনটা হতে হবে। সরি না, এই জাতীয় সরকার তো সেটা তার সঙ্গে এই বিএনপির সঙ্গে যারা নির্বাচন করছেন, একসঙ্গে আছেন, আন্দোলনে ছিলেন, তাদেরকে নিয়ে ওটাকে ডিফাইন করেননি। অ্যাকচুয়ালি সেটাকে তো এখন মানে বলার মানে সময় আসেনি। আলটিমেটলি নির্বাচনটা হয়ে যাওয়ার পরে সেটা উনি যে কমিটমেন্টটা করেছেন সেই কমিটমেন্টটা উনি রক্ষা করবেন। এখন কীভাবে করবেন, কাকে নিয়ে করবেন, সেটা তো তখন যেই দলটা সংখ্যাধিক্য ভোটে আপনার নির্বাচিত হয়ে আসবে, যেই দলই হোক না কেন, মানে তখন তারা সেটা সিদ্ধান্ত নেবেন। জি, আপনাকে ধন্যবাদ মাহবুব আলম শাহ, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের অনুষ্ঠান। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে একই সময় আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।